দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। মাত্র কয়েকদিন পর ভোটের উৎসবে মাতবে দেশ। সংসদের ৩০০ আসনের কে কোনটি পেতে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটের সেই হিসাব নিকাশ নিয়ে, ভোটের অঙ্ক নিয়ে হাজির হয়েছি আমি রাজু আহমেদ। বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রংপুর ৩ আসন নিয়ে। রংপুর ৩ আসন রংপুর জেলার সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। ১৯৯১ সালের পর থেকে এই আসনটি মূলত জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে। কারণ ১৯৯৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বাকি সবগুলো নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি জয়লাভ করেছে। বিশেষ করে এরশাদের পারিবারিক আসন হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ, তার ভাই, তার স্ত্রী এবং তার ছেলে পরপর এই আসন থেকে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সালের এই 4টি নির্বাচনে সেখানে কি ঘটেছিল শুরুতে আমরা দেখে নিব সেই হিসাব নিকেশ। তারপর ২০২৬ সালের নির্বাচনে কার কি অবস্থা সেটি জানার চেষ্টা করব। আমরা যাচ্ছি ১৯৯১ সালের নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে জানতে। ১৯৯১ সালে এই আসনটিতে নির্বাচন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানের মুখে পতনের পর তিনি ওই মুহূর্তে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় এরশাদ রংপুর ৩ সহ মোট 5টি আসনে নির্বাচন করে 5টি আসনেই জয়লাভ করেছিলেন। এর মধ্যে এরশাদ রংপুর ৩ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সেবার ৮৬,১১৪ ভোট পেয়েছিলেন। মোট ভোটের ৬৭.৩% পেয়েছিলেন এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণতন্ত্রী পার্টির মোহাম্মদ আফজাল। তিনি আওয়ামী লীগের সাথে জোট করে সেবার ৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ২৭,৯৩৮ ভোট পেয়েছিলেন, যা ছিল মোট ভোটের ২১.৮%। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ আবারও এই আসন থেকে নির্বাচন করেন এবং সেবার লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ১,০৫,৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সেবার কিন্তু তিনি ৬৯.৭%, প্রায় একটি আসনের ৭০% মতো ভোট হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছিলেন। এবং ১৯৯১ সালে তিনি এই আসনে যেই সংখ্যক ভোট পেয়েছিলেন, ১৯৯৬ সালে কিন্তু তার চেয়ে ভোট তার বৃদ্ধি পেয়েছিল এবং ভোটের শতাংশ, ভোটের হারও কিন্তু বাড়িয়েছিলেন। সেবার এরশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ সিদ্দিক হোসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন মাত্র ২৮,৩০৫ ভোট, যা মোট ভোটের ১৮.৭%। এই দুটি নির্বাচনের মধ্য দিয়ে মানে এই রংপুর যে জাতীয় পার্টির একটি ঘাঁটি রংপুর শহর, সেটি কিন্তু প্রমাণ হয়েছিল এবং তা পরবর্তীতে ২০০১ সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু সেই ধারা অব্যাহত থাকে। সেবার এরশাদ এই আসনটি থেকে নির্বাচন করেননি, তার ভাই গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের, যিনি বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান, সেই জিএম কাদের এই আসনটি থেকে নির্বাচন করেছিলেন রংপুর ৩ আসনে এবং সেবার তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ১,৩০,৫৬২ ভোট পেয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৬২.৫%। সেবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান মোস্তাফিজুর রহমান। তিনি সেবার ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৫৩,৭৪৮ ভোট, যা মোট ভোটের ২৫.৭%। অর্থাৎ সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান সেখানে নির্বাচন করার পরও কিন্তু তিনি গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছোট ভাই, তার কাছে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। যদিও সেবার আওয়ামী লীগের ভোট কিন্তু অনেক বেড়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যেখানে ২৮,০০০-এর মতো ভোট পেয়েছিল, সেখানে ২০০১ সালে ৫৩,৭৪৮ ভোট, অর্থাৎ ভোটের ২৫.৭% আওয়ামী লীগ সেবার পেয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে আবার হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর ৩ আসন থেকে তিনি নিজে নির্বাচন করেন এবং সেই নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ২,৩৯,০৪৬ ভোট, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তিনি কিন্তু নির্বাচিত হন এবং সেই আসনে যে ভোট কাস্ট হয়েছিল তার প্রায় ৯০%, ৮৯.৫% কিন্তু এরশাদের বাক্সে পড়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সেবার বিএনপির। এখানে বলে রাখা ভালো, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু একটা সমঝোতায় নির্বাচন করে এবং সেই কারণে রংপুর ৩ আসনে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নাই। ফলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট মিলে কিন্তু ২,৩৯,০০০ ভোট এরশাদ পেয়েছিলেন। সেবার এই এরশাদের বিপরীতে বিএনপি এবং জামাতের যে জোট, সেই জোটের ২০ দলীয় জোট, সেই জোটের প্রার্থী ছিলেন আব্দুল কাইয়ুম মণ্ডল বিএনপির। তিনি ভোট পেয়েছিলেন ১৯,৬৪০, অর্থাৎ
3%, মানে একটি আসনের মাত্র 7% ভোট মানে দ্বিতীয় যিনি হয়েছিলেন তিনি পেয়েছিলেন। অর্থাৎ আরেকবার এখানে এরশাদের যে জনপ্রিয়তা বা এরশাদের যে শক্ত অবস্থান সেটি কিন্তু রংপুরের মানুষ সেটা প্রমাণ করেছিল। পরবর্তীতে আমরা যেটা সার্বিকভাবে আমরা দেখছি যে এই আসনটিতে এরশাদের বা জাতীয় পার্টির একটি দুর্গ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং এইটি কিন্তু ধারাবাহিকভাবেই আমরা এটি দেখতে পাচ্ছি। রংপুরের সিটি কর্পোরেশন নির্বাচন সহ অন্যান্য নির্বাচনেও কিন্তু এই রংপুর 3 আসনে জাতীয় পার্টির যে একক আধিপত্য এটা আমরা বারবার দেখেছি। এবং আওয়ামী লীগের যে শাসনামলে একবার যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী কিন্তু বিপুল ভোটের ব্যবধানে সেখানে বিজয়ী হয়েছিল। অর্থাৎ সার্বিকভাবে এই রংপুর শহরটি জাতীয় পার্টির একটি দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই দুর্গে 2026 সালের নির্বাচনে কি অবস্থা আমরা সেটি একবার দেখে নিতে চাই। আগামী নির্বাচনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,02,994। এর মধ্যে নারী ভোটার 2,54,356 এবং পুরুষ ভোটার 2,48,633। অর্থাৎ এখানে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে মোটামুটি অনেক বেশি এবং এখানে হিজড়া ভোটার রয়েছেন 5 জন। এই হলো ভোটারের অবস্থা। এই 5,02,994 জন ভোটারের মন জয় করার জন্য কারা এবারের নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আমরা একবার সেটা দেখে নিতে চাই। রংপুর 3 আসনে মোট প্রার্থী আছেন 8 জন। এই 8 জন প্রার্থীর মধ্যে যারা আলোচিত বা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন তাদের মধ্যে রয়েছেন এবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, তিনি তার দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে এই আসনে নির্বাচন করছেন। বিএনপি থেকে এই আসনে শামসুজ্জামান সামু, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। 1991 থেকে এখন পর্যন্ত এই জাতীয় পার্টির যে অবস্থা দেখছি রংপুর 3 আসনে, সেখানে স্বাভাবিকভাবেই গোলাম মোহাম্মদ কাদের সেখানে একজন শক্ত প্রার্থী এবং স্বাভাবিকভাবেই তাদের একটি ভোট ব্যাংক সেখানে রয়েছে, সেটি তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন। কিন্তু 24-এর 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটেছে সেখানে তারুণ্যের জোয়ারে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং আওয়ামী লীগ পরবর্তীতে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। একই সঙ্গে যেই তরুণরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করেছিল, অভ্যুত্থান যারা ঘটিয়েছিলেন, সেই ছাত্ররা বা শিক্ষার্থীরা কিন্তু জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি কিন্তু তারা বারবার তুলেছেন এবং জাতীয় পার্টি যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবি তারা বারবার কিন্তু তুলেছেন, আন্দোলন করেছেন, নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে বারবার তারা কিন্তু সেই দাবিটি পেশ করেছেন। তবে সরকার কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও জাতীয় পার্টি বা 14 দলীয় জোটের অন্যান্য যারা মহাজোটের আওয়ামী লীগের সাথে যারা ছিল সেই সব দলকে কিন্তু তারা নিষিদ্ধ করেনি। ফলে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং এরই মধ্যে জাতীয় পার্টিতে কিন্তু একটা বড় ধরনের ভাঙন ঘটেছে। জিএম কাদেরের নেতৃত্বে যে একটি মূলধারা তারা কিন্তু এখানে রয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টির যারা ডার্ক সাইডের নেতা, সিনিয়র নেতা, তাদের আনিসুল ইসলাম মাহমুদ সহ একটি বড় অংশ জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু এই জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা দল গঠন করেছিল। তারাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করেছিল, কিন্তু লাঙ্গল প্রতীক নিয়ে যে জটিলতা, সেই জটিলতার কারণে তাদেরকে জাতীয় পার্টি হিসেবে নির্বাচন কমিশন স্বীকৃতি দেয়নি। লাঙ্গল প্রতীকটি তারা না পাওয়ার কারণে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে অংশ তারা কিন্তু নির্বাচন করতে পারেননি, তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সুতরাং গোলাম মোহাম্মদ কাদের প্রথমত যে তার লাঙ্গল প্রতীকটি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন, এরশাদের যেই প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে সারা দেশে সেই প্রতীকটি, এবং সেই প্রতীক নিয়ে রংপুর 3 জাতীয় পার্টির যে ঘাঁটি, সেই ঘাঁটিতে গোলাম মোহাম্মদ কাদের তিনি কিন্তু নির্বাচনে অবতীর্ণ হয়েছেন এবং এবারের নির্বাচনে আগের যে 3টি নির্বাচন অর্থাৎ 2014, 2018 এবং 2024 আওয়ামী লীগের সাথে জোট করে যত সহজে তিনি পার পেয়ে গেছেন, এবার কিন্তু তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রংপুরে, এবং সেই চ্যালেঞ্জটি আসছে বিএনপির শামসুজ্জামান সামু এবং জামায়াতের মাহবুবুর রহমান বেলালের কাছ থেকে। শামসুজ্জামান সামু প্রথমবারের মতো এখানে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে ঘুরে এসেছেন এবং সেখানে মানে এই সামুর যে জনসভা ছিল সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে বিপুল পরিমাণ অংশগ্রহণ, তার মধ্য দিয়ে একটি বিষয় আমরা মানে কিছুটা হলেও অনুধাবন করা গেছে যে রংপুরে কিন্তু কিছুটা হলেও পরিবর্তনের হাওয়া বইছে। কিন্তু সেই হাওয়া এই জিএম কাদেরকে কতটা মানে
কাজ করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ এই আসনটিতে, রংপুর 3 আসনে বিএনপি বিভিন্ন সময় নির্বাচন করলেও 2001 সালের নির্বাচনে হাবিবুন নবী খান সোহেল ধানের শীষের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে তিনি 22,000 ভোট পেয়েছিলেন। এই 22,000-এর হচ্ছে তাদের বিএনপির সর্বোচ্চ ভোট। পরবর্তী 2008 সালে বিএনপি কিন্তু এই আসনটিতে দ্বিতীয় স্থান অধিকার করলেও বা নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও তাদের ভোট প্রাপ্তির সংখ্যা কিন্তু ছিল মাত্র 18,000। অর্থাৎ এই আসনে বিএনপির ইতিহাসে সর্বোচ্চ ভোট হচ্ছে 22,000। সুতরাং সেই 22,000 থেকে এবার কতটা বাড়িয়ে জিএম কাদেরকে বিএনপি চ্যালেঞ্জ করতে পারবে সেটি কিন্তু দেখার বিষয়। অন্যদিকে জামায়াত ইসলামী এই আসনটিতে 1996 এবং 1991 এই দুইটি নির্বাচনে তারা নিজস্ব দলীয় প্রতীকে রংপুর 3 আসনে নির্বাচন করেছিল। একটি নির্বাচনে 1991 সালে 6,000 এবং 1996 সালে তারা 8,000 ভোট পেয়েছিল এই রংপুর 3 আসনে। সুতরাং অতীতের হিসাব করলে কিন্তু এখানে জামায়াত ইসলামীর অবস্থানও অনেকটা দুর্বল। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামের যে উত্থান এবং এনসিপির সাথে তাদের একটি জোট, রংপুরেও কিন্তু এনসিপি মোটামুটি জিএম কাদেরকে চ্যালেঞ্জ করার মতো একটা পরিস্থিতি তারা সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং 5ই আগস্টের পর এই জিএম কাদের যখন রংপুর সফরে গিয়েছিলেন, সেখানকার তরুণরা কিন্তু তাকে চ্যালেঞ্জ করেছিল, অবরুদ্ধ করার চেষ্টা করেছিল। তার মধ্য দিয়ে এনসিপির কিন্তু একটা সাংগঠনিক অবস্থা রংপুর শহরে সৃষ্টি হয়েছে। সেই সমর্থনটা কিন্তু জামায়াতের প্রার্থী পাবেন এবং অন্যান্য যে ইসলামী দল, তাদের 11 দলীয় জোট, সব মিলিয়ে এই জামায়াত এবং বিএনপি তারা আলাদাভাবে এবার নির্বাচন করছে অনেক দিন পর। সেখানে গোলাম মোহাম্মদ কাদেরকে বা জিএম কাদেরকে কতটা তারা চ্যালেঞ্জ দিতে পারবেন। তবে সার্বিকভাবে এখন পর্যন্ত মানে 91 থেকে এই পর্যন্ত ভোটের যে হিসাব নিকাশ এবং সামগ্রিক পরিস্থিতি, সেটা মিলিয়ে বলা যাচ্ছে যে জিএম কাদের কিন্তু রংপুর 3 আসনে এগিয়ে থাকার কথা বা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত ভোটের হিসাবে। এখানে আরেকটি হিসাব আমাদেরকে মাথায় নিতে হবে, সেটি হচ্ছে রংপুরে কিন্তু সার্বিকভাবে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে জাতীয় পার্টির পরেই কিন্তু সেখানে আওয়ামী লীগের অবস্থান। সুতরাং আওয়ামী লীগের সেই অবস্থান, আওয়ামী লীগ যেহেতু এবার নির্বাচন করতে পারছে না, তাদের যে ভোটাররা, শহরে ভোটাররা, তারা আসলে কী আচরণ করে, তারা তাদের জোট সঙ্গী, এতদিন ক্ষমতার সঙ্গী এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দিকে যাবে নাকি অন্য কোনো হিসাব নিকাশ তাদের মধ্যে স্থানীয়ভাবে আছে, সেটার উপর কিন্তু এখানকার ফলাফল অনেকটাই নির্ভর করছে। কিন্তু সার্বিকভাবে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টির সঙ্গে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর যে ভোটের ব্যবধান, সেই ব্যবধান যদি আমরা বিবেচনায় নেই, তাহলে এই আসনটি এবারও জাতীয় পার্টির অক্ষুণ্ণ থাকার কথা, যদি নির্বাচনটি তারা আসলে মানে তাদের মতো করে করতে পারে। সেই হিসাবে বিএনপি এবং জামাত তাকে জিএম কাদেরকে কতটা চ্যালেঞ্জ করতে পারবে সেটা এবার দেখার বিষয়। দর্শক, এই ছিল রংপুর 3 আসন নিয়ে আমাদের বিশ্লেষণ। আমরা এই বিশ্লেষণ কতটুকু বাস্তবসম্মত তার হিসাব নিকাশ মেলাতে পারবো 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে যাওয়ার পর। তার আগে আমরা চালিয়ে যাব আমাদের এই ভোটের অঙ্ক একের পর এক আসন নিয়ে। আশা করি আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।